চাল আমদানিতে শুল্ক 28% থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত সরকারের। কেজিতে 6 টাকা পর্যন্ত কমবে দাম, জানালেন বাণিজ্যমন্ত্রী। বন্যার কারণে কয়েক লক্ষ টন উৎপাদন কম হয়েছে এবং এই সুযোগটা নিয়েছে যারা মিলের মালিক, তারা চাল কিন্তু আছে, টাকা দিলে আপনি চাল পাবেন। সিদ্ধান্তকে ইতিবাচক বললেন বাজার বিশ্লেষকরা। শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে দাম, প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। আমদানি যদি বাড়ে, সরবরাহ বাড়লে আপনার প্রাইসটা স্টেবল জায়গায় আসবে, কিন্তু পরে এটা যে সমন্বয় হবে না তা না। বাজারে যদি পর্যাপ্ত পরিমাণে চালের আমদানি থাকে, এটা আমাদের জন্য ভালো, ক্রেতার জন্য ভালো, সবার জন্য ভালো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধলাই ও খোয়াই নদীর পানি বেড়ে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ঢলের পানিতে একমাত্র ফসল হারানো হাওরবাসীর ঘরে নেই ঈদের আনন্দ। ঈদে 41টি নৌ রুটে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত 2 শতাধিক লঞ্চ। সতর্ক বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ, অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ ছাড়তে না দেওয়ার হুঁশিয়ারি। বর্তমান সরকারের অত্যাচার, নির্যাতন, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাদের পতন ঘটিয়ে ফিরিয়ে আনা হবে শান্তি, বললেন বেগম জিয়া। নির্বাচনকালীন সরকার গঠনের সিদ্ধান্ত কমিশনের নয়, বললেন সিইসি। নির্বাচনে সহযোগিতা দিতে প্রস্তুত আন্তর্জাতিক সংস্থাগুলো, জানালেন জাতিসংঘের প্রতিনিধি। এবং লন্ডনে মুক্তলীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ। একের পর এক সন্ত্রাসী হামলায় শঙ্কিত মুসলিম কমিউনিটি। হামলাকারীর পরিচয় প্রকাশ। চাল আমদানিতে শুল্ক 28% থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ে এক কর্মশালায় একথা বলেন তিনি আরো বলেন, শুল্ক হার কমানোয় বাজারে কেজিতে অন্তত 6 টাকা পর্যন্ত কমবে চালের দাম। সরকারের এই সিদ্ধান্তে শিগগিরই বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতারা। আর সরকারের চাল আমদানি ও বেসরকারি পর্যায়ে শুল্ক কমানোকে ইতিবাচক বলছেন বাজার বিশ্লেষকরা। একদিকে হাওরে বন্যা, পাহাড়ি ঢল, আর অন্যদিকে অব্যাহত বৃষ্টিপাতে পুরো মৌসুমে ক্ষতির মুখে পড়েছে বোরো ধান। শুধু হাওর এলাকায় ভেসে গেছে অন্তত 6 লাখ টন ধান। মার্চের এই অনাকাঙ্ক্ষিত ফসল হানির প্রভাবে বেড়েছে সব ধরনের চালের দাম। বিক্রেতারা বলে আসছিল সরবরাহ ঘাটতি, আর সরকার দোষারোপ করেছে অসাধু ব্যবসায়ীদের। চালের বাজার স্বাভাবিক করতে সরকারি পর্যায়ে এরই মধ্যে 3.5 লাখ টন চাল আমদানির প্রক্রিয়াধীন। আর বাণিজ্য মন্ত্রী ঘোষণা দিলেন আমদানি শুল্ক কমানোর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি চালের উপরে যে আরোপিত শুল্ক কমিয়ে 10-এ এনেছি এবং আশা করি আমরা তাতে 6 টাকা দাম কমে যাবে। হাওরের এই বন্যার কারণে কয়েক লক্ষ টন উৎপাদন কম হয়েছে এবং এই সুযোগটা নিয়েছে যারা মিলের মালিক, তারা চাল কিন্তু আছে, টাকা দিলে আপনি চাল পাবেন। শুল্ক কমানোর সিদ্ধান্তে দ্রুতই চালের বাজার স্বাভাবিক করতে সহায়তা করবে বলে মত বাজার বিশ্লেষকদের। হাওড় এলাকায় ধানের উৎপাদনের যে সমস্যা হয়েছে, সেজন্য একটুখানি আপনার আমদানি যদি বাড়ে, সরবরাহ বাড়লে আপনার প্রাইসটা স্টেবল জায়গায় আসবে, কিন্তু পরে এটা যে সমন্বয় হবে না তা না, কিন্তু আবার হয়তো আগের জায়গায় চলে যেতে পারে। বিক্রেতারা জানিয়েছে এরই মধ্যে বেসরকারি পর্যায়ে আমদানি করা কিছু চাল বাজারে আসতে শুরু করেছে। এতে সরবরাহ ঘাটতি তেমন নেই। আর শুল্ক কমানো ও সরকারি আমদানির সিদ্ধান্তের প্রভাব কতটা জলদি বাজারে পড়বে তা দেখার অপেক্ষায় ক্রেতারা। ভর্তুকি দিয়ে হইলেও কিছুটা অন্তত যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই দিকেই নজর দেওয়া উচিত। সিলেট এলাকায় যে সমস্ত ধানগুলি নষ্ট হয়ে গেছে, ধানটা যদি নষ্ট হয়তো এই বছর মিনিকেটের দাম বর্তমানে যে 15 টাকা কেজিতে বেশি, 15 টাকা কম থাকতো আরো দাম ছেড়ে দাম। বাজারে যদি পর্যাপ্ত পরিমাণে চালের আমদানি থাকে, এটা আমাদের জন্য ভালো, ক্রেতার জন্য ভালো, সবার জন্য ভালো। সরবরাহ বাড়ানোর পাশাপাশি দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে উৎপাদন থেকে ক্রেতা পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং এর দাবি ক্রেতাদের। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার 285 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের 20 গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অন্যদিকে খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্রে থেকে ঘরে ফিরতে শুরু করেছেন এলাকাবাসী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এভাবেই বাড়ছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। পানি বৃদ্ধি পেয়ে জেলার চুনারঘাট উপজেলার বেশ কয়েকটি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। ফাটল দেখা দিয়েছে কামরাপুর, তেতুইয়া ও গরুর বাজার এলাকার শহররক্ষা বাঁধে। শতাধিক গ্রামবাসী রাতভর বালুর বস্তা ফেলে বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বাঁধের প্রায় ছুঁই ছুঁই পানি প্রবাহিত হওয়ায় বন্যা আতঙ্কে রয়েছেন তারা। এদিকে বাঁধ রক্ষায় ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন স্থানীয়রা। এলাকাবাসী মিলা আমরা বস্তা দিয়েছি অনেকগুলো, তারপরে আমরা বস্তা টিকাইতে পারি নাই। পানির কারণে আমরা খুবই আতঙ্কের মধ্যে আমরা আছি। আমরা সকলকে অনুরোধ করব, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে সাবধানতা সকলকে অবলম্বন করতে হবে। এদিকে সোমবার রাতে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের আলেপুর, রানীর বাজার ও গোপালনগর বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে কোমলগঞ্জ পৌরসভার উত্তর আলেপুর, কামারগাঁও, চণ্ডীপুর ও শ্রীনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি না থাকায় পানি বাড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই লিয়া 3-4 বার আমরা ঘরে পানি ঢুকছে। পানি উন্নয়ন বোর্ড আইয়া তারা দেখে আইয়া যার তারা আইয়া দেখের কোনো দায়িত্ব নেন না, কাজ করেন না। অন্যদিকে খাগড়াছড়ির চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় জেলা শহরের মিলনপুর, আনন্দনগর, মুসলিমপাড়া ও বাঙালিকাঠি এলাকার উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। এছাড়া ভেঙে যাওয়া সড়ক মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। এদিকে সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ ভালো নেই। দুবার ঢলের পানিতে বছরের একমাত্র ফসল হারিয়ে কৃষকরা এখন অনেকটা নিঃস্ব। এমন পরিস্থিতিতে রমজান ও ঈদের কোনো আমেজ নেই সেখানে। মাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। আমরা কেন ঈদে আসেনি, গরিব মানুষ কি দিয়ে ঈদ করে বলা মানে কোথায় আনতো টেয়া পয়সা নাই, কি দানাম ঘর খাইতে হয় না, তখন কি দানাইতাম। তাহিরপুরের লোবা হাওর পাড়ের এই নারীর মনের কষ্ট এখন সুনামগঞ্জের হাওর পাড়ের মানুষের ঘরে ঘরে। হাওরগুলো পানিতে পরিপূর্ণ, নেই মাছ, নেই কাজও। অধিকাংশ হাওর পাড়ের মানুষ প্রতিদিন খাবার জোগানে একরকম ব্যর্থই বলা যায়। এমন পরিস্থিতিতে নিঃস্ব এসব মানুষের কাছে রমজান ও ঈদ শুধুই কষ্ট আর বেদনা। বাচ্চা কাচ্চারা একটা বুঝদা রাখতেছি আনমো করিয়া, মানে আর আনমুখী দেখা তো আর মিল নাই, রুজি রোজগারও নাই। তখন তো কোনো কামাই রুজির মাঝে কোনো টিয়া নাই, আর কেমনি ঈদ করুন। গাঙ্গের মধ্যে কাজ নাই, স্বামী কাজ করতার না, ঈদ টিদ করাইতাম না, টাকা পয়সা নাই। অবশ্য সরকারের পক্ষ থেকে বিপন্ন মানুষের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানালেন এই কর্মকর্তা। পুনর্বাসনের চেষ্টা করছি, আমরা কিছু সেলাই মেশিন, কিছু টিন এইসব বিতরণ করব। সব মিলিয়ে এই দুঃসময়ে মানুষের ঈদটা যেন কিছুটা আনন্দময় করা যায় এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। 30 মার্চ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং শনির হাওর ও পাকনা হাওরের পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে তলিয়ে নষ্ট হয়ে যায় হাওরের প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। আগামী বছরের বৈশাখে বোরো ধান ঘরে ওঠার আগ পর্যন্ত কোনো ধরনের সুসংবাদ নেই হাওরবাসীর জন্য। হাওর পাড়ের এই শিশুদের কাছে ঈদ কিংবা অন্য কোনো উৎসব এখন স্বপ্ন মাত্র। সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করে দেয়া কলেজগুলোতে আজ থেকে চূড়ান্তভাবে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাদের পতন ঘটিয়ে শিগগিরই শান্তি ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। বিগত আন্দোলন সংগ্রামে নিহতদের স্বজন ও আহতদের সম্মানে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতারে তিনি কথা বলেন। এর আগে বেগম জিয়া তাদের খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন। ক্ষমতায় আসার পর থেকে
এর আগেও করেছে ওরা যখন ক্ষমতায় ছিল, কিন্তু এরকম হয়নি। এইবার যা এসে যা করেছে এরা, এটা অবর্ণনীয়, অকল্পনীয়। কারণ যে আপনারা দেখেছেন যে প্রতিটি ঘরে ঘরে যে নিজেদের পরিচয় দিয়ে তারা মানুষ উঠিয়ে নিয়ে গেছে। আমরা অনেক আশায় আছি, সেজন্য আজকের মাহফিলে আপনারা, আমরা, আমি নিজে, যারা আমরা স্বজনকে হারিয়েছি, সকলেই আমরা দোয়া করব যাতে আল্লাহ আমাদেরকে অন্ততপক্ষে এই পরিবারটাকে বিদায় করে দেশের শান্তি এবং নিজের পরিবারের লোকজনকে ফিরে পেতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। নির্বাচনকালীন সরকার কি হবে তা সিদ্ধান্ত নেবে সরকার, কমিশন নয়। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। ইউএনডিপির নেতৃত্বে উন্নয়ন সহযোগিতার সঙ্গে বৈঠক শেষে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিংসের নেতৃত্বে অংশ নেন 20 জন প্রতিনিধি। বৈঠকে নির্বাচনী আইন সংশোধন, সীমানা পুনর্বিন্যাস, ভোটার তালিকা হালনাগাদ সহ আগামী নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সিইসি। এছাড়া নির্বাচন অনুষ্ঠানের জন্য কারিগরি সহায়তার বিষয়েও ইউএনডিপির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। এদিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য কমিশনকে সব ধরনের সহায়তা দেবে আন্তর্জাতিক সংস্থাগুলো। আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য আমরা সব ধরনের কারিগরি সহযোগিতা করতে চাই। আমরা মনে করি কমিশনের যে আইন আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুষ্ঠু নির্বাচন সবার প্রয়োজন। নির্বাচনকালীন সরকার কি হবে সেটি আমাদের বিষয় নয়, এটা বাংলাদেশ সরকারের বিষয়। আগে ভালো ভালো নির্বাচন করেছে, কারণ তখন পার্টিসিপেটরি ইলেকশন ছিল। এটা বলেছি যে পার্টিসিপেটরি ইলেকশন না হলে নির্বাচন কমিশন পক্ষে নির্বাচন করা কঠিন, সেটা আমরা বলেছি। সুতরাং প্রেক্ষাপট একটাই, যে রাজনৈতিক দলের অংশগ্রহণ করলে আমাদের নির্বাচন করতে ভালো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা নির্বাচন টাইমের কিরকম সরকার হবে সে ব্যাপারে আমাদের ভূমিকা আছে কিনা আমরা বলছি এটা আমাদের বিষয়ই না একেবারে, কারণ সরকার কিভাবে হবে নির্বাচনকালীন সময় এটা সরকারের সিদ্ধান্ত। ঈদের সড়ক ও রেলপথের পাশাপাশি রাজধানীবাসীর বড় একটি অংশই নদীপথে প্রিয়জনের টানে ঘরে ফেরেন। এর ব্যতিক্রম হবে না এবারও। তাই দক্ষিণাঞ্চলের 17টি জেলার মানুষকে 41টি নৌরুটের মাধ্যমে ঘরে পৌঁছে দিতে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে 2 শতাধিক যাত্রীবাহী লঞ্চ। নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা যাতে টার্মিনাল থেকে লঞ্চে উঠতে পারেন সেজন্য প্রস্তুত বিআইডব্লিউটিএ এবং নৌপুলিশও। একদিনে সব গার্মেন্টস ছুটি না দেওয়ার আহ্বান জানিয়ে বিআইডব্লিউটিএ বলছে, এবার অতিরিক্ত যাত্রী বোঝাই কোনো লঞ্চ ছাড়তে দেওয়া হবে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। সদরঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদে যাত্রীদের নিরাপদে ঘরে পৌঁছে দিতে লঞ্চ মালিকরা যে যার মতো সাধ্যমতো চেষ্টা করছেন। মালিকরা বলছেন, যাত্রীদের চাপ সামলাতে 22 জুন থেকেই বেশিরভাগ রুটে প্রতিটি লঞ্চ দিয়ে ডাবল ট্রিপের পাশাপাশি স্পেশাল সার্ভিস চালু করবেন তারা। আমরা ঈদে ডাবল ট্রিপ দিচ্ছি। দ্বিগুণ লঞ্চ দেওয়ার ফলে দেখা যাবে যে যাত্রীর চাপটা অনেকটা কমে যাবে। অবশ্যই পূর্বাভাস জেনেই আমরা লঞ্চ পরিচালনা করব। যদি সিগন্যাল ওঠে আমরা লঞ্চ চালাবো না। কোনোভাবেই ঝুঁকির মুখে আমরা লঞ্চ পরিচালনা করব না। বিআইডব্লিউটিএ জানিয়েছে, এবারের ঈদে ঢাকা থেকে নদীপথে প্রায় 40 লাখ যাত্রীকে নির্বিঘ্নে ঘরে পৌঁছে দিতে 205টি লঞ্চ প্রস্তুত রয়েছে। যাত্রীরা যাতে ভোগান্তি ছাড়া লঞ্চে উঠতে ও নামতে পারেন সেজন্য সদরঘাট পন্টুনে ঈদের আগে ও পরের 5 দিন হকার বসা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। লালকুটি ঘাটে চাঁদপুরের লঞ্চগুলোকে তো আগেই সরিয়ে দেওয়া হয়েছে, আর পটুয়াখালী আর গলাচিপার লঞ্চকে ওয়াইজ ঘাটে আমরা রিপ্লেস করে দিচ্ছি। আর নতুন টার্মিনালে বরিশাল লঞ্চগুলো থাকবে, অন্যান্য লঞ্চগুলো আমাদের পুরানো টার্মিনালে থাকবে। এই 4টি ভাগে লঞ্চকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের 17টি জেলায় 41টা নৌপথে 205টি লঞ্চ চলাচল করবে। স্পিড বোট এবং ওয়াটার বাইক থাকবে টহলে, যাতে রাত্রিবেলা কোনো প্রকার বাল্কহেড বা কোনো মালামাল পণ্যবাহী কোনো নৌযান চলাচল করতে না পারে। এদিকে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানের দাবি, ঈদের সদরঘাট টার্মিনালে যত যাত্রীর চাপই থাকুক না কেন এবার অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ ছাড়তে দেওয়া হবে না। তাছাড়া বিজিএমইএ ও বিকেএমইএ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আলাদা আলাদা দিনে গার্মেন্টস ছুটি দিলে নৌপথে ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে মনে করেন তিনি। ফ্যাক্টরিগুলো লট করে করে ছাড়া হয়, তাহলে আমাদের ঘাটের উপরে আকস্মিক চাপটা
পড়বে না এবং অনেকাংশে নিরাপদ থাকবে, ওভারলোডিংও বন্ধ হয়ে যাবে। আর যাত্রীদের জন্য যে রিকোয়েস্টটা আমি করব সেটা হচ্ছে ওভারলোডিং কোনো লঞ্চে আপনারা উঠবেন না। দক্ষ চালক দিয়ে যারা পরিচালনা করছেন তারা করছেন কিনা এই ব্যাপারে আমাদের ওখানে ম্যাজিস্ট্রেট থাকবে এবং আমরা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করব। তবে ঈদে নদীপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সাধারণ যাত্রীদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। ওভারঅল যাত্রীদের জন্য মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তারাগাছ এলাকায় যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে গিয়ে এই আহ্বান জানান মন্ত্রী। পাহাড়ে যে সংকট হয়েছে, অন্যান্য জায়গাও সংকট হতে পারে, বিপদ আসতে পারে, বিপর্যয় হতে পারে। সেজন্য আমি সংশ্লিষ্ট সকল ছাড়াও আমাদের দলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে দাঁড়াতে অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি এবং বিপদগ্রস্ত যাত্রীরা যাতে রাস্তায় বিপদে না পড়ে, অসহায় বোধ না করে, সেজন্য ভলান্টিয়ারের কাজ দায়িত্ব পালন করার জন্য আমি সকল সড়ক মহাসড়কে পুলিশকে সহযোগিতা করার জন্য আমাদের তরুণ নেতাকর্মীদের কাছে আহ্বান। চলতি অর্থ বছরের শেষ একনেক সভায় 30,343 কোটি টাকার 12টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দরিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্প। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। এই বছরে 249টি প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি, যার প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ 4,90,566 কোটি টাকা। আজকে আমরা যে প্রকল্পগুলো অনুমোদন দিয়েছি 12টি প্রকল্প 2021 সালের মাঝে সারা বাংলাদেশের সকল বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেবেন, সবাই ঘরে ঘরে বিদ্যুৎ দেবেন। আজকে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আমাদের লাইন তৈরি হয়েছে, সঞ্চালন লাইনে কিছুটা ঘাটতি আমাদের এখন আছে। সঞ্চালন লাইন ঘাটতিগুলো মেটাবার জন্য আজকের এই প্রকল্প দুটি, প্রথম দুটি প্রকল্প। সন্ধ্যার সময় আরো থাকছে। পাকিস্তান চাইলেও জুলাই আগস্টে সিরিজ খেলবে না বাংলাদেশ। 2019-এর মধ্যে ইংল্যান্ড ও ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পরিকল্পনা জানালেন জালাল ইউনুস। 28শে জুন প্রধানমন্ত্রীর বাজেট বক্তব্যে চূড়ান্তভাবে জানা যাবে ভ্যাটের হার কত হবে, জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ব্যাংক হিসেবের ওপর প্রস্তাবিত আবগারি শুল্কের বিষয়ে আলোচনা চলছে। I will know when I speak on 28, but Prime Minister speaks on the 28. She will cover some area, I will cover some area. এর আগে কোনো চান্স নাই জানানোর, কারণ এর আগে আমরা বক্তৃতা দিচ্ছি না। আবগারি শুল্কের ব্যাপারে আমরা চেঞ্জের নাম চিন্তা ভাবনা করছি। That much I could say, I have said that. দেশে সরকারি বেসরকারি ব্যাংকগুলোর লুটপাটকারীদের বিচারের আওতায় না আনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সমালোচনা করে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু বলেছেন, জনগণের টাকা লুটেরাদের বিচার না করে উল্টো এ ঘাটতি মেটানোর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এর জন্য অর্থমন্ত্রীকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। সকালে জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় তিনি একথা বলেন। ব্যাংকিং যে লুটপাট হচ্ছে এবং সেই লুটপাট কারা করছে, এই লুটপাটের পিছনে কারা আছে, এরা কি আপনাদের থেকে শক্তিশালী, সরকার থেকে শক্তিশালী? তাদেরকে কেন আপনারা আইনের আওতায় আনছেন না? মানুষের টাকা দিয়ে 2000 কোটি টাকা ভয়ে ওই যে লুট করেছে, লুটের টাকাকে আপনি পূরণ করবেন, এটা কি কোনো নৈতিকতার মধ্যে পড়ে? ওনাকে তো আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে অর্থমন্ত্রীকে, ওনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত হয়। সেই জন্য এই কারণেই আমি মনে করি প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন অনেকটা দুরূহ বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে প্রস্তাবিত বাজেট বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন।
সার্বিকভাবে আমাদের কাছে মনে হয় এই বাজেটে আশা দীর্ঘ কিন্তু আশ্বাস সংক্ষিপ্ত। অর্থবছর 17তে প্রাথমিক প্রবৃদ্ধি কত হয়েছে তার একটা হিসাব। খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে ঊর্ধ্বগতি, বিশেষ করে চালের দাম বেড়েই চলেছে। রেমিটেন্স এবং এক্সপোর্টের দুর্বলতা কয়েক মাস ধরেই চলছে, সেটা এখনো বজায় আছে। অনলাইন ও এসএমএস এ ভর্তি আবেদন প্রক্রিয়া শেষে শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করে দেয়া নির্দিষ্ট কলেজে আজ থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন নামকরা কলেজের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ লাইন দেখা যায়। গরম ও রোজার ক্লান্তি উপেক্ষা করে শিক্ষার্থীরা পছন্দ মতো কলেজে পড়ার সুযোগ পেয়ে উৎসবমূলক পরিবেশে ভর্তি প্রক্রিয়া শেষ করেন। চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া চলবে 22শে জুন পর্যন্ত। তবে এই সময়ের মধ্যেও যেসব শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারবে না তারা 28 ও 29শে জুন ভর্তি হওয়ার সুযোগ পাবে। ধানমন্ডি বয়েজ থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, এখানে ফার্স্ট চয়েস ছিল, ভর্তি হয়েছি, ভালো লাগছে। চরভূষণ ট্যাপনাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমার ফার্স্ট চয়েস ছিল রেসিডেন্সিয়াল। এই কলেজের নিয়ম রুল আমার অনেক ভালো লাগে, তো এই কলেজে ভর্তি হয়েছি। টোটাল যে ভর্তি প্রক্রিয়াটা আমাদের এখানে অত্যন্ত স্বচ্ছ। আমরা বেশ কয়েকটা কাউন্টার এখানে ওপেন করেছি। একটা ছেলে যে সুযোগ পেয়েছে আসার সাথে সাথে তার একটা সাক্ষাৎকার আমরা নিই। এই সাক্ষাৎকারটা অন্য কিছু না, এটা হচ্ছে জাস্ট একটা পরিচিতিমূলক সাক্ষাৎকার। ভর্তিটা 20, 21, 22 এই 3 দিন চলবে আর কি। এই 3 দিনের পরে আরেকটা সুযোগ আছে আপনার 28 এবং 29। ঈদকে সামনে রেখে পছন্দের পোশাকের সঙ্গে মিল রেখে গহনা কিনছেন অনেকেই। নারীদের ঈদ কেনাকাটার তালিকায় রয়েছে বাহারি নানা গহনা। তবে স্বর্ণের চেয়ে মেটাল ইমিটেশনের গহনার দিকেই ঝুঁকছেন তারা। রাজধানীর বিভিন্ন গহনার দোকান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবাইয়া তপলা। বাঙালি নারীর সাজে পূর্ণতা পায় গহনায়। তাই নিজেকে সাজাতে যারা পছন্দ করেন তাদের ঈদ কেনাকাটার তালিকা থেকে বাদ যাচ্ছে না পছন্দের পোশাকের সাথে মিল রেখে বাহারি গহনা। গহনা ছাড়া তো আসলে ঈদ পরিপূর্ণ হয় না। এই ট্রেন্ড আসে যখন, ওই ট্রেন্ডের সাথে এখন যেমন ডায়মন্ড কাটের জুয়েলারি বেশি চলছে, তেমন সবাই যেরকম প্রেফার করছে, আমিও প্রেফার করছি। প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে, ছোট হোক বড় হোক যেটাই হোক, অফকোর্স একটা কিছু থাকতে হয়, আর সেটা ম্যাচ করে সবসময় প্রেফার করি, সেটা ট্রেন্ডি হোক বা ট্রেডিশনাল হোক। ফুটপাত থেকে বড় শপিং মল, পছন্দের গহনা কিনতে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে ভিড় করছেন সব বয়সী নারীরা। সোনার ডিজাইনের গোল্ড প্লেট ও হীরার ডিজাইনের ডায়মন্ড কাট সহ বিভিন্ন মেটালের রকমারি গহনা এবার ঈদে বেশি চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বেচাকেনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ ফুটপাত ব্যবসায়ীদের। তো মাঝে মাঝে বৃষ্টির জন্য কিছু ক্রেতাদের সমস্যা হচ্ছে। পাথরের সীতাগুলো বেশি বেরোচ্ছে, আর আপনার কিছু অ্যান্টিক টাইপের যে সেটগুলো ছিল এগুলো কিনতেছে। ঝাপটা চলে, টিকরি চলে, টায়রা চলে, এগুলো চলে। এখন এই সিজনে এটা চলতেছে। উচ্চবিত্তদের ঈদ কেনাকাটার তালিকায় হীরা ও স্বর্ণের গহনা থাকলেও এবারে খুব একটা বেচাকেনা ভালো হচ্ছে না বলে জানালেন বিক্রেতারা। বেচা বিক্রি খুব খারাপ। এবারে ঈদের মধ্যে বেচা বিক্রি নাই বলতেই চলে, খালি শুধু আমরা আসি আর যাই। এইবার খুব খারাপ তুলনামূলকভাবে। আর তাছাড়া যে মাসটা চলছে, যেটা বাজেট মাসে ইউজুয়ালি সব বেচাকেনা খারাপ হয় সাধারণত দেখা যায়। ঈদের আগে এই বেচাকেনা আরো জমজমাট হবে বলে আশা প্রকাশ বিক্রেতাদের। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে ফিন্সবারি মসজিদের সামনে মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদের সামনে শান্তি সমাবেশ করেছেন বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা। সোমবার বিকেলে সন্ত্রাস এবং বর্ণবাদের বিরুদ্ধে ডাকা এই সমাবেশে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি রুশনার আলী সহ কমিউনিটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। উগ্রবাদী সংগঠনের কোনো স্থান মুসলিম সমাজে নেই এবং এ ধরনের সন্ত্রাসী হামলায় কমিউনিটিতে কোনো বিভক্তি সৃষ্টি হবে না বলে মন্তব্য করেন বক্তারা। বিস্তারিত দেখুন লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে।
লন্ডনের কুইন্সবারি পার্ক মসজিদের সামনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে দ্য ওয়ান লন্ডন ওয়ান কমিউনিটি শীর্ষক এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি। সমাবেশ থেকে লন্ডনে বর্ণবাদী হামলার তীব্র নিন্দা জানানো হয়। উগ্রবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনা আরা আলী। মুসলমান সম্প্রদায়ের উপর বিদ্বেষ থেকে এই হামলা চালানো হয়েছে। এটা নিছক কোনো দুর্ঘটনা নয়। দিন দিন হেট ক্রাইম বেড়েই চলেছে। সরকারকে এই সংখ্যালঘু কমিউনিটির নিরাপত্তায় আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। ইস্ট লন্ডন মসজিদের ব্যবস্থাপনা পরিচালক দিলওয়ার খানের পরিচালনায় এই সমাবেশে ধর্মীয় নেতারা বর্ণবাদ, ফ্যাসিবাদ এবং ঘৃণার বিরুদ্ধে তাদের অবস্থানের কথা তুলে ধরেন। ঘটনার পরপর যখন সবাই হামলাকারীর উপর চড়াও হয়েছিল, তখন আমাদের কমিউনিটির একজন ইমাম তার প্রাণ রক্ষায় এগিয়ে গেছে। এটাই আমাদের কমিউনিটির শিক্ষা, ধর্মের শিক্ষা। এই হামলা শুধু মুসলিম কমিউনিটির উপর নয়, বরং পুরো ব্রিটেনবাসীর উপর বলে মন্তব্য করেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস। সরকার কঠোর অবস্থানে না গেলে সংখ্যালঘু কমিউনিটির ওপর এমন হামলা থামানো যাবে না। আমরা নিজেদের মধ্যে বন্ধন আরো দৃঢ় করে হামলার প্রতিবাদ করে যাব। কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে সক্রিয় রয়েছে বলে জানান টাওয়ার হ্যামলেটস পুলিশের শীর্ষ কর্মকর্তা। ইতোমধ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী ও কমিউনিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছি। মসজিদগুলোর সামনে পাহারা জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় সাদা পোশাকে পুলিশ অবস্থান নিয়েছে। এই হামলা লন্ডনবাসীর মধ্যে কোনো বিভক্তি এবং বিভেদ সৃষ্টি করতে পারবে না বলে আশা প্রকাশ করেন লন্ডন মেয়র সাদিক খান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। পাকিস্তান চাইলেও জুলাই আগস্টে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে বিসিবি ও পিসিবি এই দুই বোর্ডের আলোচনার উপর নির্ভর করবে বাংলাদেশ পাকিস্তানের সিরিজ স্থগিত হওয়ার ভবিষ্যৎ। অন্যদিকে 2019 সালের মধ্যে ইংল্যান্ড ও ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পরিকল্পনার কথা জানান জালাল ইউনুস। আমরা অনেকদিন ধরে ইন্ডিয়ার সাথে খেলছি না, আমরা ইংল্যান্ডেও ট্যুর হচ্ছে না আমাদের, এখান থেকে আমরা আওয়ে সিরিজ পাচ্ছি না ইংল্যান্ডের কাছে, এবং আমাদের আগামী এফটিপিতে ইংল্যান্ডের কোনো সিরিজ নেই, ইন্ডিয়ারও নেই। তো এই দুই দেশ ওইখানে, যেহেতু আরো বাকি দেশগুলো মেম্বার কান্ট্রিগুলো এখানে থাকবে, সিইওরা থাকবে, ওদের বোর্ডের প্রেসিডেন্টও থাকবে, তো দিস ইজ দ্য অপরচুনিটি তাদের সাথে আরেকবার আলাপ আলোচনা করার। মাননীয় সভাপতি আমাদের আগে আপনাদের বলে দিচ্ছে এখন আর কোনো সুযোগ নেই, আর সামনে যেহেতু অস্ট্রেলিয়া চলে আসবে, আর এর মধ্যে সেই সময়টুকু নেই এখানে আবার পাকিস্তানের সাথে সিরিজ খেলার। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চাল আমদানিতে শুল্ক 28% থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত। কেজিতে 6 টাকা পর্যন্ত কমবে দাম, জানালেন বাণিজ্য মন্ত্রী। সিদ্ধান্ত ইতিবাচক বললেন বাজার বিশ্লেষকরা। ধলাই ও খোয়াই নদীর পানি বেড়ে মৌলভীবাজার ও হবিগঞ্জে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ঢলের পানিতে একমাত্র ফসল হারানো হাওড়বাসীর ঘরে নেই ঈদের আনন্দ। ঈদে 41টি নৌ রুটে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত 2 শতাধিক লঞ্চ। সতর্ক বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ, অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ ছাড়তে না দেওয়ার হুঁশিয়ারি। এবং নির্বাচনকালীন সরকার গঠনের সিদ্ধান্ত কমিশনের নয় বললেন সিইসি। নির্বাচনের সহযোগিতা দিতে প্রস্তুত আন্তর্জাতিক সংস্থাগুলো, জানালেন জাতিসংঘের প্রতিনিধি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।